রুদ্র বাসায় এলো রাত 1টায়। বাসায় কেউই নেই, বাড়িটা খালি খালি লাগছে। 2 দিন আগে শুদ্ধতা ওর বাবার সাথে বড় ফুপির বাসায় গেছে। রুদ্রকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু ওর ছুটি নেই, তাই যেতে পারেনি। ও যেতে পারবে না বলে শুদ্ধতাও যেতে চায়নি, কিন্তু রুদ্রপি পাঠিয়ে দিল। সারাদিন মেয়েটা একাই থাকুক, তার চেয়ে ঘুরে আসা ভালো। ও নিজেও চেয়েছিল কিছুদিন শুদ্ধতাকে নিয়ে কোথাও ঘুরে আসতে, কিন্তু ছুটি পেল না। আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। সারাদিন প্রচুর ব্যস্ত থাকায় বাসায়ও আসা হয়নি, আর রান্নাও হয়নি। দুপুরের খাবার বাইরে খেলেও রাতেরটা বাইরে খাবার রুচি হয়নি, কিন্তু আবার রাতেও ইচ্ছে হচ্ছে না। কি মুশকিল। শুদ্ধতা যাওয়ার সময় বেশি করে রেঁধে গিয়েছিল, কিন্তু ওটা কালই শেষ হয়ে গিয়েছে। এখন খালি পেটে ইঁদুর দৌড়াচ্ছে, না খেলেই নয়। কিছুক্ষণ বসে থেকে রান্নাঘরে গিয়ে নুডলস বানিয়ে ঘরে আসলো রুদ্রুপ। খেতে খেতে টেনিস খেলা দেখছিল। হঠাৎ দরজায় বেল বাজে। মোটামুটি অবাকই হলো, এত রাতে কে আসবে, আর দারোয়ানি বা ঢুকতে দিল কি করে। রুদ্রুপ নিচে নেমে এসে দরজা খুলল। দরজার বাইরে সিসা দাঁড়িয়ে আছে। ওকে দেখে হালকা হেসে বলল, শুয়ে পড়েছিলি নাকি? না, বাসায় কিছু নেই, তাই নুডলস রান্না করেছিলাম আর সেটাই খাচ্ছি। কিন্তু তুই এখন কোনো সমস্যা? হ্যাঁ, সেজন্যই আসলাম। আচ্ছা, আয় ভেতরে এসে বস। সিসা ভেতরে ঢুকলো, যদিও জানে তবুও জিজ্ঞেস করলো, যেন সন্দেহ না হয় রুদ্রুপের। আদতে শুদ্ধতা নেই এটা জেনেই সে এসেছে। আজকে অফিসে রুদ্রুপকে কয়েকবার কথা বলতে শুনেছে ও। কথার ধরনই বলে দিচ্ছে শুদ্ধতা বাসায় নেই। এই সুযোগটাই কাজে লাগালো সে। কি রে, শুদ্ধতা বাসায় নেই? না, ওর ফুপি বাসায় গেছে। ও আচ্ছা। তুই এখানে বস, আমি একটু ফোনটা নিয়ে আসি। কেন, তোর বেডরুমে গেলে সমস্যা হবে? না, সেটা না, তুই আসতেই পারিস। তাহলে চল। সিসা রুদ্রুপের বেডরুমে এসে একদম খাটে বসে পড়লো। রুদ্রুপকে একটু অপেক্ষা করতে বলে ওয়াশরুমে চলে গেল। এটাই সুযোগ। এই ফাঁকে সিসা একটা গোপন ক্যামেরা ফুলদানিতে গুজে রাখলো। এমনভাবে রাখলো যেন সবকিছু ক্যামেরায় ধারণ হয়ে যায়। রুদ্র বের হয়ে দেখলো সিসা ওর লাইব্রেরি থেকে বই নিয়ে দেখছে। ওয়াশরুম থেকে ও যদি ঘুণা করেও টের পেত যে দরজার ওপাশে কি চলছে। রুদ্রুপকে বের হতে দেখে সিসা বলল, শোন, যে জন্য এসেছি। আয় আয় বস, বসে কথা বল। সিসা একবার রুদ্রুপের সামনে এসে বসলো। কালকে তুই বিজি? হ্যাঁ, কিছুটা। কেন? স্যার আমাকে যে কাজটা দিয়েছে ওটা একটু তুই করে দে। আমি শাহাদের সাথে কাল সকালে বের হব। ও আচ্ছা, বুঝেছি, যা করে দেব। কিন্তু এটা বলতে তুই বাসায় চলে এলে, ফোনে বলতে পারতি। ভাবলাম তোর সাথে দেখা করেই বলি। আচ্ছা তবে আমি যাই, তুই ঘুমা। তারপর বলল। সিসা এটা বলে আচমকাই রুদ্রুপকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস দোস্ত। তারপর সরে গেল। আচমকা হওয়ায় বাধা দিতে পারল না রুদ্রুপ। তারপর ওরা নিচে চলে গেল। তারপর হঠাৎ মনে পড়লো, এমন ভান করে বলল, আরে আমার ফোনটা তো রুমে। আচ্ছা, আমি নিয়ে আসছি। এটা বলেই রুদ্রুপ যেতে উদ্যত হলো, কিন্তু সিসা তড়িঘড়ি করে আটকে দিল। না তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। এটা বলেই ও উপরে চলে এলো। ক্যামেরাটা নিয়ে আবার নিচে এসে পড়লো। বিদায় নিয়ে চলেও গেল। দরজা আটকে রুমে গিয়ে শুয়ে পড়লো সে। প্রচুর ঘুম পাচ্ছে। আরো আগেই ঘুমিয়ে পড়তো, শুধু সিসা আশায় তার হয়ে ওঠেনি। সবকিছুই টুকটাক চলছে। শুদ্ধতা ফিরেছে খাল। আর আজই রুদ্রুপ ছুটি পেল 4 দিনের। একদম খাপে খাপ। নাচতে ইচ্ছে করছে। আজ রাতেই লং ড্রাইভে যাবে, আর কাল থেকে ঘোরাঘুরি শুরু। একদম ফুরফুরে মন নিয়ে রুদ্রুপ বাসে এলো, কিন্তু বাসে এসেই দারোয়ান কাছে জানতে পারলো শুদ্ধতা কোথায় যেন গেছে। ওকে ফোন করেও পেল না রুদ্রুপ। তারপর চিন্তিত হয়ে আরমান শাহরিফকে ফোন দিয়ে বলল, বাবা, শুদ্ধ তো বাসায় নেই, আপনার কাছে গেছে? আরমান শাহরিফ থমথমে গলায় বলল, হ্যাঁ, ও আমার কাছেই আছে। কি হয়েছে ওর, হঠাৎ চলে গেল যে? তুমি বাসায় আসো, কথা আছে। আচ্ছা বাবা। রুদ্রুপ ফোন রেখে দিল। চিন্তা হচ্ছে এখন, স্বাভাবিক লাগছে না কিছু। হঠাৎ শুদ্ধতার এভাবে চলে যাওয়ার কারণ কি? আর গেলেও জানালো না কেন? আর আরমান শাহরিফের কণ্ঠ এমন শোনালো কেন? রুদ্রুপ বেরিয়ে পড়লো শুদ্ধতার বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়ি পৌঁছে গেল 1 ঘন্টার মধ্যেই। ড্রয়িং রুমের একটা সোফায় শুদ্ধতার বাবা অন্ধকার মুখ করে বসে আছেন। রুদ্রুপ গিয়ে ওনার সামনে বসে বলল, এনিথিং রং বাবা? শুদ্ধর কি কিছু হয়েছে? ও কোথায়? তোমার থেকে বিশ্বাসঘাতকতা আশা করিনি, ভাবিনি তুমি এমনটা করতে পারো, কিন্তু আমার ভাবা উচিত ছিল।
বোঝা দরকার ছিল পৃথিবীতে আমার মেয়ের একমাত্র আপন আমি ঠকে গেলাম তোমায় বিশ্বাস করে। আরমান সাহেব পূর্ণ দৃষ্টি মেলে রৌদ্রুপের দিকে তাকিয়ে বলল। হতাশাগ্রস্ত কণ্ঠে বললেন আরমান শরীফ। কিছু বুঝে উঠতে না পেরে কাতরতা মেশানো কণ্ঠে রৌদ্রুপ বলল, বাবা আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে প্লিজ খুলে বলুন। আরমান শরীফ কিছু বলল না, শুধু একটা খাম এগিয়ে দিল। রৌদ্রুপ খামটা হাতে নিয়ে খুলে দেখলো কিছু ছবি, রৌদ্রুপ আর সিসার। ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যে কেউ সহজেই বুঝবে ওদের মধ্যে সম্পর্ক আছে। কয়েকটা ছবি সেদিন রাতের রৌদ্রুপকে জড়িয়ে ধরার সময়, আবার কয়েকটা ছবি বিয়ের আগের। এমন করে ছবি তুললো কে? রৌদ্রুপ আরমান শরীফের দিকে তাকিয়ে বলল, এগুলো কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে জানি না। বাবা বিশ্বাস করুন, এমন কোনো সম্পর্ক নেই আমার ওর সাথে, আমরা শুধু ভালো বন্ধু। শুধু ছবিগুলো হলে আমি তোমায় কিছু বলতাম না, কিন্তু এটা কি? কুরিয়ার অফিস থেকে দিয়ে গেছে। এই বলে একটা কাগজও দিল শুদ্ধতার বাবা। কাগজটা খুলেই সবচেয়ে বড় ধাক্কাটা খেলো রৌদ্রুপ। এটা রেজিস্ট্রি পেপার, কিন্তু এখানে বড়ের সাইনের জায়গায় নিজের সাইন আর বইয়ের সাইনের জায়গায় সিসার সাইন দেখে প্রচন্ড বিস্ময়ে হা হয়ে গেল রৌদ্রুপ। সাক্ষীর সাইনে দুজন কলিগ টমস আর বিদিশার সাইন, তার উপর রেজিস্ট্রির তারিখ আরো 1 বছর আগে দেওয়া। বোঝাই যাচ্ছে সাজানো নাটক। এই নাটকটা কি করতে পারে সিসা? না, ও কেন করবে? কি লাভ ওর? কয়দিন পর তো ওর বিয়ে। রৌদ্রুপ স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। আরমান শরীফ নীরবতা ভেঙে বলল, কি হলো চুপ হয়ে গেলে? তোমার কিছু বলার আছে? বললে আপনি বিশ্বাস করবেন? একদম ঠান্ডা গলায় বলল রৌদ্রুপ। তুমি বলো, এরপর কি বিশ্বাস করা যায়? আমি শুদ্ধর সাথে কথা বলতে চাই। ও চায় না। প্লিজ বাবা। যাও দেখো পারো কিনা, মনে হয় না পারবে। রৌদ্রুপ শুদ্ধতার ঘরের সামনে গিয়ে দেখলো দরজা লাগানো। দরজায় নক করে বলল, শুদ্ধ দরজা খোলো, আমার কথাগুলো শোনো। দরজায় নক করে বলল। ও পাশ থেকে কোনো সারা শব্দ নেই। এবার আরেকটু বল প্রয়োগ করে আবারও বলল, প্লিজ শুদ্ধ দরজাটা খোলো, কথা শোনো। তুই এভাবে সব ছেড়ে চলে আসতে পারো না, তোমার সবকিছু শোনা উচিত, বোঝা উচিত। এবার শুদ্ধতা কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, কিছু শুনতে চাই না, আপনি যান এখান থেকে প্লিজ। যাবো না, তুমি দরজা খোলো। বাবা যেতে বলো ওনাকে, আমার সহ্য হচ্ছে না ওনাকে। মেয়ের কান্নার কণ্ঠ শুনে আরমান শরীফ রৌদ্রুপের পাশে এসে দাঁড়িয়ে বলল, চলে যাও, আমি তোমাদের বিষয়ে কিছুই বলবো না। তবে আমার মেয়ের কান্নাও সহ্য করবো না। ও বড় হয়েছে, ওর সিদ্ধান্ত ও নেবে। ওর বাবা এখনো বেঁচে আছে। আমার কাছে আমার মেয়ের কোনোদিনও অবহেলা হবে না। চলে যাও তুমি, আর এসো না। বাবা প্লিজ, আপনি অন্তত বুঝুন, এগুলো মিথ্যে। প্রমাণ করো, যদি প্রমাণ করতে পারো তবে এ বাড়িতে এসো, এর আগে না। রৌদ্রুপ শুদ্ধতার বাসায় থেকে বেরিয়ে সোজা সিসার বাসায় চলে এলো। মাথা প্রচন্ড গরম হয়ে আছে, রাগে মাথার রগগুলো দপদপ করছে। সিসার বাসায় এসে দারোয়ানের কাছে জানতে পারলো ও বাসায় নেই, কলেও পাওয়া যাচ্ছে না। নিজের অজান্তেই কয়েকটা গালি দিয়ে ফেললো রৌদ্রুপ। অন্তত সিসাকে পাওয়া গেলে শুদ্ধতাকে বোঝানো যেত, কিন্তু এখন অফিস আছে কি না জানার জন্য রৌদ্রুপ ফোন দিতে একজন আড়দালি ধরলো। রৌদ্রুপ ব্যস্ত কণ্ঠে বলল, মিস শারমিন সিসা কি অফিসে আছে? স্যার, ম্যাম তো অনেক আগে বেরিয়ে গেছেন। ও আচ্ছা, ধন্যবাদ। রৌদ্রুপ ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি চলে গেল। কিছু ভাল লাগছে না। হুট করে এমনটা কেন হবে? বাড়ি ফিরতেই দারোয়ান জিজ্ঞেস করলো, স্যার ম্যাম কোথায়? ওর বাসায়। বলেই চলে গেল। দারোয়ান বুঝতে পারলো হয়তো ভেতরে কিছু হয়েছে। রৌদ্রুপ আসার আগে শুদ্ধতাকে অমন হন্তদন্ত হয়ে বেরুতে দেখেই সন্দেহ হয়েছিল। আর এখন শিওর। হাঁটুতে মুখ গুজে এক নাগারে কেঁদেই যাচ্ছে শুদ্ধতা। কিছু ভালো লাগছে না। সবে মাত্র মানুষটাকে বিশ্বাস করতে শুরু করেছিল সে। মনের একদম কাছাকাছি বসবাস ছিল তার, হয়তো একসময় রাজত্বই করত। কিন্তু এটা কি হলো? আরমান শরীফ দরজা ধাক্কা দিয়ে বললেন, মা আর কাঁদিস না, দরজা খোল। বাবা আমার ভালো লাগছে না। আয় আমার সাথে একটু কফি খা, অনেক কেঁদেছিস, আর কাঁদিস না, বেরিয়ে আয়। বাবার বারংবার অনুরোধে শুদ্ধতা চোখ মুছে দরজা খুলল। বেশিক্ষণ কাদার ফলে লাল হয়ে আছে চোখ। আরমান শরীফ মেয়েকে আলতো করে জড়িয়ে ধরলেন, মাথায় একটু হাত বুলিয়ে বললেন, যা মুখ ধুয়ে আয়, আমি রমেশকে কফি দিতে বলছি। শুদ্ধতা মাথা নেড়ে সাই দিয়ে ফ্রেশ হতে চলে গেল। মুখে ঠান্ডা পানি দিয়ে মুখটা মুছে আয়নায় তাকাতেই দেখলো বেহায়া চোখগুলো থেকে আবারও পানি পড়ছে। কোনো মতে নিজেকে সামলে বেরিয়ে এলো শুদ্ধতা। ড্রয়িং টেবিলে বসে বাবার সাথে কফি খেতে লাগলো। মেয়ের শুকনো মুখের দিকে তাকিয়ে আরমান শরীফ বললেন, আমার রৌদ্রুপকে কেন যেন সন্দেহ হয় না। তোমার এটা মনে হওয়ার কারণ?
শুদ্ধতা উৎসুক চোখে চেয়ে বাবাকে জিজ্ঞেস করলো। জানি না, কিন্তু কেন যেন ওকে ভালো মনে হয় আমার। ও এই কাজ করতে পারে ভাবতে পারি না। আমার অনেক কিছুই ভাবতে পারি না, কিন্তু পরিস্থিতি ভাবতে বাধ্য করে। আমিও তো মানুষ, একটু একটু করে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু এটা আশা করিনি তার কাছে। ভেজা গলায় বলল শুদ্ধতা। আবারও চোখে জল চলে আসছে তার। হ্যালো, বিদিশা বলছো? হ্যাঁ রুদ্র, বলো কি খবর? তুমি কি একটি মিনিটে দেখা করতে পারবে আমার সাথে? কেন, কোনো সমস্যা? হ্যাঁ, বিরাট বড় সমস্যা। তুমি দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। কোথায় আসবো বলো? মনের কফি শপটা আসো, আমি আসছি। আচ্ছা আসছি। রুদ্রুপ ফোন রেখে বেরিয়ে গেল। এতক্ষণ সিশাকে বহুবার কল দিয়েছে, কিন্তু ফোন বন্ধ। আর টমস ইউএসএ গেছে আজকের ফ্লাইটে। ওকে কন্ট্যাক্ট করা এখন সম্ভব নয়, তাই বিদিশাকেই কল করতে হলো। দ্রুত কফি শপে এসে পৌঁছালো রুদ্রুপ। ওর পৌঁছানোর মিনিট 5 বাদেই বিদিশাকেও দেখা গেল। রুদ্রুপের সামনে চেয়ারটায় বসতে বসতে জিজ্ঞেস করলো, কি অবস্থা? এত আর্জেন্ট ডাকলে কেন? আচ্ছা, সিচা কথা বলতে পারো? না, আজ তো কথা হয়নি আমার সাথে। রুদ্রুপ এবার ফেক রেজিস্ট্রি পেপারটা বিদিশার সামনে ধরে বলল, দেখো তো, দ্বিতীয় সাক্ষীর সাইন, এটা তোমার সাইন কিনা? হ্যাঁ, এটা তো আমারই সাইন। কি বলছো বিদিশা? এই সাইন কি তুমি করেছো? আশ্চর্য কথাবার্তা রুদ্র, এটা আমারই সাইন। কি করে হতে পারে? মিথ্যা কেন বলছো? মিথ্যা বলছি না। 1 বছর আগে যখন তোমার সাথে শিশার বিয়ে হলো, তখন তো আমি আর টমসই সাক্ষী হলাম। ভুলে গেলে? রুদ্রুপ 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, কান্ট বিলিভ আমি বিয়ে করেছি আর আমারই মনে নেই? এটা হতে পারে না। প্লিজ বিদিশা, সত্যিটা বলো। এটার জন্য শুদ্ধ আমাকে ভুল বুঝছে। এটাই সত্যি, তুমি মানো আর না মানো। এটা বলেই বিদিশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর গটগট করে হেঁটে চলে গেল। রুদ্রুপ স্তব্ধ। আশ্চর্য, আসলে সিশাকে বিয়ে করেছে সে? করলে মনে পড়ছে না কেন? না, এটা হতে পারে না। স্মৃতি ভ্রষ্ট হয়ে পড়লো নাকি? গভীর রাত, বৃষ্টি হচ্ছে বাইরে। আজ যেন মন খারাপেরা পাল্লা দিয়ে শুদ্ধতার সাথে আকাশও কেটে যাচ্ছে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে শুদ্ধতা। আজ 2 দিন হলো সে বাইরে বের হয় না। রুদ্রুপের কল ধরে না, মেসেজেরও রিপ্লাই দেয় না। মোট কথা পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। বাড়ির সামনে এসে ডাকলেও বের হয় না। একটু আগেও বারান্দার পর্দার ফাঁকে দেখেছে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে আছে। তখনও বৃষ্টি শুরু হয়নি। এখন গেছে কিনা কে জানে। শুদ্ধতা দেখার জন্য উঠে বারান্দায় এসে দাঁড়াতেই চমকে উঠল। ল্যাম্পপোস্টের আবছা আলোতে গাড়িতে হেলান দিয়ে মানুষটা দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আছে। নির্নিমেষ দৃষ্টিতে ওর বারান্দার দিকে তাকিয়ে আছে। শুদ্ধতার বুকটা মোচড় দিয়ে উঠল। বারান্দা থেকে ঘরে এসে ছাতা হাতে নিয়ে চুপি চুপি বাসা থেকে বের হয়ে গেল। গেট দিয়ে বের হয়ে রাস্তায় চলে এলো। রাস্তার এই পাশে সে আর ওই পাশে রৌদ্রুপ। গোটা 2 দিন পর শুদ্ধতাকে দেখছে রৌদ্রুপ। ছাতাটা মেলে রৌদ্রুপের কাছে গিয়ে ওর মাথার উপর ধরলো, বলল, বাসায় চলে যান, অসুস্থ হয়ে পড়বেন। রৌদ্রুপ কিছু বলল না। শীতল দৃষ্টিতে পলক্ষীন তাকিয়ে রইল। শুদ্ধতা আবারও বলল, প্লিজ চলে যান। রৌদ্রুপ শক্ত করে ধরল, তবে ছাতাটা নয়, প্রিয়সীর হাত। ছাতাটা অন্য হাতে বন্ধ করে দিল। এবার উদ্দাম বৃষ্টিতে ভিজছে দুজনই। ভেজা হাতে রৌদ্রুপ শুদ্ধতার কটিদেশ ছুঁয়ে দিল। কেঁপে উঠল শুদ্ধতা। কিছুটা জোরপূর্বক শুদ্ধতাকে গাড়িতে তুলে নিল সে। নিজে বসলো, তারপর কঠিন মুখশ্রী ধরে রেখে সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। শুদ্ধতা আতঙ্কে নীল হয়ে গেল। কাপা কণ্ঠে বলল, প্লিজ আস্তে চালান, অ্যাক্সিডেন্ট হবে। রৌদ্রুপ কোনো কথাই শুনছে না। গাড়ির গতি হয়ে উঠেছে বেপরোয়া। শুদ্ধতার আর্তনাদ যেন কানে শুনছে না সে। 1 ঘন্টার রাস্তা 25 মিনিট শেষ করে বাসার সামনে এসে পৌঁছে শুদ্ধতাকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। বেডরুমে নিয়ে গিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে দরজাটা আটকে ফেলল। তারপর 1 হাত দিয়ে শুদ্ধতার কাছে এসে ওর 2 হাত চেপে ধরে আরেক হাতের মুখটা উঠিয়ে ধরল। বলল, চলে যেতে চাস আমার কাছ থেকে? ডিভোর্স চাস? শোনো রাখ, জীবনেও দেব না, তুই দিতে পারবি না। আচ্ছা, এত ভাষণ হলে কিভাবে তুই? এই 2টা দিন একবারও খোঁজ খবর নিলি না? আমি যে চাতকের মতো তোকে কল দিয়েছে, মেসেজ করেছে, বাড়ির সামনে ঘুর করেছে, দেখেও কেন আসলে না? কেন এতটা ঘৃণা করিস বল? রুদ্রুপ উত্তেজিত হয়ে একের পর এক কথা বলে যেতে লাগলো। আর শুদ্ধতা নিশ্চুপ হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছে। ওর ভেজা চুল থেকে টপাটপ করে পানি পড়ল শুদ্ধতার মুখে। এক নাগারে কথাগুলো বলে ক্লান্ত হয়ে পাশেই বসে পড়ল রুদ্রুপ। কিছুক্ষণ নীরব থেকে বলল, কাপড় পাল্টে নাও। বিনা বাক্যে
উঠে গিয়ে কাপড় পাল্টে নিল শুদ্ধতা, তারপর রৌদ্রুপও পাল্টে ফেললো। ও বের হতে হতে শুদ্ধতা বেডশিট পাল্টে ফেললো আর মেঝেটাও মুছে ফেললো। রৌদ্রুপ বের হতেই খাটের এক কোণে চুপটি মেরে বসে রইল নিচের দিকে চেয়ে। পাশাপাশি দুজনেই চুপচাপ বসে আছে। ক্ষণকাল পর রৌদ্রুপ ঘুরে বসলো শুদ্ধতার দিকে। ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিরীহ গলায় বলল, আমি জানি না তোমায় বিশ্বাস করাবো কি করে, কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকেই কবুল বলিনি, এমনকি তোমার জায়গায় আর কাউকে ভাবিও নি কখনো। এ পর্যন্ত বলে রৌদ্রুপ একটু থামলো, তারপর আবার বলতে শুরু করলো। এই 2টা দিন অনেক কষ্ট পেয়েছে। ঠিক মতো খেতে পারেনি, ঘুমোতে পারেনি, কোনো কাজও ঠিক মতো হয়নি। অসহায় লাগছিল আমার। আমি বিদিশাকে জিজ্ঞেস করেছিলাম রেজিস্টার পেপারে ওই সাইনটা ওর কিনা। ও বলল ওরই। আমি নাকি সিশাকে বিয়ে করেছি 1 বছর আগে। টমসকে ফোন দিয়েছিল, সেও একই কথা বলে। সে একই কথা বলল। আর সিশাকে গত 2 দিন ধরে ফোনই পাওয়া যাচ্ছে না। কিন্তু সত্যি বলতে আমি ওকে আমার ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবিনি। ওইটা কেন করলো সেটা বুঝতে পারছি না। আমি জানি তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না, তবে শীঘ্র আমি প্রমাণ করে দেব। শুদ্ধতা অপলক চেয়ে রৌদ্রুপের কথা শুনছিল। কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে ওকে। মনে হচ্ছে ওই চোখ জোড়া মিথ্যা বলতে পারে না। রৌদ্রুপ হুট করেই শুদ্ধতার হাতটা নিজের গালে চেপে ধরে বলল, আজকে রাতটা আমার কাছে থাকো প্লিজ। শুদ্ধতা মাথা নেড়ে সাই দিল। সন্তুষ্টির হাসি দিল রৌদ্রুপ। প্রেয়সীকে পরম যত্নে বাহুতে আবদ্ধ করে শুয়ে পড়ল। প্রায় বেশ কিছুক্ষণ পর শুদ্ধতা বুঝতে পারল রৌদ্রুপ ঘুমিয়ে পড়েছে। অতি সাবধানে ওর বাহু বন্ধনী আলগা করে উঠে বসলো শুদ্ধতা। খাটের সাথে হেলান দিয়ে বসে রৌদ্রুপের মাথাটা নিজের কোলে রাখলো। চোখ বুঝে মাথাটা এলিয়ে রেখে এক হাতে ওর চুলে বিলি কাটতে শুরু করলো। আধ ভেজা চুলে হাত বুলাতে ভালোই লাগছে ওর, তবে মস্তিষ্কে একটা বিষয় ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। তাহলে যদি সিশাকে রৌদ্রুপ বিয়ে নাই করে, তাহলে টমস আর বিদিশা কেন মিথ্যা বলল? নাকি সিশাই ওদের বাধ্য করেছে? আর বাধ্য করা কি এতই সহজ? কিভাবে বাধ্য করলো? তাও একসাথে দুজনকে? আরেকটা সম্ভাবনা আছে, হয়তো ওরা সত্যি বলছে, রৌদ্রুপ মিথ্যা বলছে। এসব ভাবতে ভাবতেই শুদ্ধতা ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে সকাল 6টা। রৌদ্রুপ শুদ্ধতার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অতি সন্তর্পণে শুদ্ধতা রৌদ্রুপের কপালে হাত দিতেই আটকে উঠল। প্রচন্ড গরম হয়ে আছে। ঘাড়ে গলায় হাত দিয়েই বুঝলো জ্বর এসেছে ওর। যত্নশীল হাতে মাথাটা বালিশের উপর রেখে বিছানা থেকে নেমে একটা বাটিতে পানি এনে জলপট্টি দেওয়া শুরু করলো। তবুও জ্বর নামছে না। শুদ্ধতা একটা টাওয়াল ভিজিয়ে এনে শরীর মুছে দিতে লাগলো। এর মধ্যেই রৌদ্রুপের ফোনটা বেজে উঠল। শুদ্ধতা রিসিভ করলো। আরমান শাহরিফ চিন্তিত গলায় বলল, শুদ্ধতা কি তোমার ওইখানে? হ্যাঁ বাবা, আমি এখানে। বাবা তুমি একটু আসো প্লিজ, ওনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমি জলপট্টি দিছি তবুও কমছে না। ও কি জেগে আছে? বাবা জ্বরে বেহুশ হয়ে আছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা আসি, ওর কাছে থাকিস। ফোন রেখে শুদ্ধতা আবারও জলপট্টি দিতে শুরু করলো। একটু পরেই রৌদ্রুপ আস্তে আস্তে চোখ মেলল, মুখটা কিছুটা বিকৃত করে বলল, মাথা ব্যথা করছে প্রচন্ড, একটু মাথাটা মালিশ করে দেবে? শুদ্ধতা বিনা বাক্যে মাথা মালিশ করা শুরু করলো। এর মধ্যেই রৌদ্রুপ আবার ঘুমিয়ে গেছে। খানিক বাদে দরজায় কেউ আসতেই শুদ্ধতা নিচে নেমে দরজা খুলল। বাবা আর ডাক্তার ইউসুফকে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধতা ভেতরে ঢোকার জন্য সরে দাঁড়ালো। তারপর ওনাদের নিয়ে উপরে চলে গেল। ডাক্তার ইউনুস চেক আপ করে বললেন, অতিরিক্ত দুশ্চিন্তার ফলে এই জ্বর এসেছে। ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তারপর ডাক্তার ইউনুস চলে গেলেন। শুদ্ধতার বাবা ওষুধ আনার জন্য গেলেন আর শুদ্ধতা স্যুপ বানাতে। রৌদ্রুপ এখনো ঘুমাচ্ছে। স্যুপ আর ওষুধ খেয়ে রৌদ্রুপ আবারও ঘুমিয়ে পড়ল। শুদ্ধতা কিছুক্ষণ পাশে বসে রইল। তারপর কিচেনে গিয়ে দুপুরের রান্নার প্রস্তুতি নেওয়া শুরু করলো। আর শুদ্ধতার বাবা আগেই চলে গেছেন। বিকেলের দিকে একবার এসে দেখে যাবেন। জ্বর ছেড়ে দেওয়ায় রৌদ্রুপের ঘুম ভাঙল 12টায়। ঘুম থেকে উঠে শুদ্ধতাকে রুমে দেখতে না পেয়ে রান্নাঘরে চলে এলেও ঘেমে নিয়ে একাকার অবস্থা। রৌদ্রুপ পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে বলল, কি রাখছো বউ? হুট করে আসায় শুদ্ধতা চমকে গেল। ঘাড় ঘুরিয়ে একবার ওর দিকে চেয়ে বলল, এখন ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা ঘরে যান, আমি আসছি। তোমায় একটা জিনিস দেখাবো। কি? হাতের কাজটা সেরে ঘরে আসো। এটা বলেই রৌদ্রুপ চলে গেল। শুদ্ধতা কৌতূহলী হয়ে পড়ল, তাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ঘরে আসলো। রৌদ্রুপ ওকে দেখে মুচকি হেসে ইশারায় পাশে বসতে বলল। শুদ্ধতা বসতেই ইয়ারফোনের এক পাশ ওকে দিয়ে রেকর্ডিং অন করে দিল।
কেউ একজন হুমকিস্বরে বলছে, তুমি রৌদ্রুপকে বলবে যে রেজিস্ট্রি পেপারে সাইনটা তুমি করেছো, যেন কোনোভাবেই মিথ্যাটা প্রমাণ না করতে পারে। আর যদি তুমি আমাকে হেল্প না করো তাহলে তোমার বাচ্চার লাশ পাবে না। এই পর্যায়ে এসে রৌদ্রুপ রেকর্ডিংটা অফ করে শুদ্ধতার কান থেকে ইয়ারফোনটা খুলে দিয়ে বলল, কি বলছিলে? কি যেন তার বাচ্চা মেরে ফেলবে আপনাকে মিথ্যে না বললে। হ্যাঁ, এটা বিদেশের কল রেকর্ড। ওর কল রেকর্ড শোনা যা বোঝা গেল, ওকে সিসা বাধ্য করেছে আমাকে মিথ্যা বলতে, আর না বললেও বাচ্চাটাকে মেরে ফেলবে। কি ভয়ানক। আচ্ছা, শিশার কল রেকর্ড পাওয়া যাবে না? পেলো লাভ নেই, ও চালাক। নিজের নাম্বার থেকে কল করবে না, করলে কোনো প্রাইভেট নাম্বার থেকে করবে। তাহলে এখন কি করবেন? বাচ্চা তো বিপদে আছে। সমস্যা নেই, কিছু হবে না। ওর এই কাজের জন্য ভয়ানক শাস্তি দেব ওকে। ভালোবাসা পাপ নয়, কিন্তু সেই ভালোবাসা জোর করে আদা করতে চাওয়াটা পাপ। এরপর গোসল শেষে দুজনেই দুপুরের খাবার খেয়ে নিল। শুদ্ধতার মনে এখন আর খুঁতখুত নেই। সে এখন বিশ্বাস করতে পারছে রৌদ্রুপকে, আর যখন থেকে এই বিশ্বাসটা করতে পারছে তখন থেকে মনে যেন বিষাদের যা খেটে এক পশলা স্বস্তি এসেছে। খাওয়া শেষে তৈরি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। এটা দেখে শুদ্ধতা বলল, কোথায় যাচ্ছেন এখন? কাজ আছে একটা, বেশি না, 1 ঘন্টার মধ্যেই ফিরবো। আপনি অসুস্থ, এই অবস্থায় কোথায় যেতে পারেন না। আমি এখন ঠিক আছে, জ্বরও নেই, আর বেশিক্ষণ তো লাগবে না, শুধু যাবো আর আসবো, প্লিজ। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, ফোন যেন বন্ধ না হয়। তাড়াতাড়ি আসবো, ফোনে খোলা থাকবে, তুমি সাবধানে থেকো। যাওয়ার আগে শুদ্ধতা জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খেয়ে হাসি মুখে বেরিয়ে পড়ল। রৌদ্রুপ বের হবার পর কেমন একটা আশঙ্কার চূড়া স্রোত গলা বেয়ে উঠে আসছিল। অফিসে এসেছিল রৌদ্রুপ, যদিও ছুটি তার, তবুও একটা বিশেষ কারণে এসেছে সে সিসার বয়ফ্রেন্ডের নাম্বারটা জোগাড় করতে। অতি কষ্টে নাম্বারটা জোগাড় করে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকেই যাচ্ছিল সে। হঠাৎই কমিশনারের ফোন আসায় রৌদ্রুপ রিসিভ করলো। ওপাশ থেকে কমিশনার শফিকুল ইসলাম বললেন, তুমি কোথায় রৌদ্রুপ? এই তো স্যার, বাসায় যাচ্ছি। কোনো দরকার? মাত্র খবর পেলাম তোমার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, বাসায় কি কেউ ছিল? রৌদ্রুপের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে, কিছুই ভাবতে পারছে না সে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেছে। মন বিশ্বাস করতে পারছে না, আর মস্তিষ্ক বিশ্বাস করেও মানতে পারছে না। যখন কমিশনার ফোন দিয়ে কথাটা বলল তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে গেছে। কোন এক দৈব শক্তির সাহায্যেই বোধহয় সে বাড়ি পর্যন্ত আসতে পেরেছে। বাড়ির সামনে ফায়ার ব্রিগেডের লোক, পুলিশ সবাই উপস্থিত। রৌদ্রুপ পৌঁছতেই পুলিশ সুপার এসে তাকে বলল, স্যার, একটা পোড়া দেহ পাওয়া গেছে, লাশ শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। পাথরের মতো গাড়ি থেকে নেমে লাশের কাছে চলে এলো রৌদ্রুপ। লাশটা এক নজর দেখে শুদ্ধতার মুখটা মনে পড়তেই ওর মাথা ঘোরাতে লাগলো। চোখের সামনে অন্ধকার কুয়াশা। লাশ নিয়ে যাওয়া হলো ডিএনএ টেস্টের জন্য। একমাত্র ডিএনএ টেস্টে শনাক্ত করতে পারে। রৌদ্রুপকেও হাসপাতালে অবজারভেশনে রাখা হলো। সে এখন ট্রমার মধ্যে আছে। মেয়ে সুখে আরমান শাহরিফেরাও অবস্থান নাজেহাল। 3 দিন পর এখন কিছুটা ঠিক আছে রৌদ্রুপ, কিন্তু তবুও তাকে আরো কয়েকদিন অবজারভেশনে থাকতে হবে। কিন্তু রৌদ্রুপ সেগুলোর ধার ধারল না। কিছুটা সুস্থ হতেই হাসপাতাল থেকে চলে আসলো সোজা আরমান শাহরিফের বাসায়। রৌদ্রুপকে দেখে আরমান শাহরিফ মলিন কণ্ঠে বলল, আসো, ভেতরে আসো। রৌদ্রুপ আর আরমান শাহরিফ সোফায় বসলেন। দুজনেই চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর রৌদ্রুপ বলল, বাবা, আমার বিশ্বাস হচ্ছে না যে আমার শুদ্ধ মরে গেছে। আরমান শাহরিফ ঝরঝর করে কেঁদে ফেললেন। তারপর নিজের হাত দিয়ে চোখের পানি মুছে বললেন, বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু এটাই সত্যি, আমার মেয়েটা চলে গেছে আমায় ছেড়ে। না বাবা, ও আমাদের ছেড়ে যায়নি। আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে। ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না এটা শুদ্ধতার বডি। কিন্তু যদি ডিএনএ টেস্টের রিপোর্টও মিলে যায় তাহলে? মিলবে না, মিলতে পারে না। আরমান শাহরিফ রৌদ্রুপের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। নিজের পরে এই ছেলেটাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, সেজন্যই মৃত্যুটা এখনো মেনে নিতে পারছে না। ডিপার্টমেন্ট থেকে রৌদ্রুপের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এখন ওর মানসিক অবস্থা ভালো না। এই অবস্থায় কাজে যোগ দেওয়া উচিত হবে না। তবে রৌদ্রুপ জানতে পারল সিসা রিজাইন করেছে। সশরীরে রিজাইন লেটার না দিলেও মেল করে দিয়েছে। এখন সিসা কোথায় আছে কেউই জানে না। হঠাৎ রিজাইন করার কারণ কেউ বুঝতে না পারলেও রৌদ্রুপ ঠিকই বুঝতে পারল। মনে মনে সে বলল, সিসা, তুই যেখানে থাকিস তোকে ঠিকই খুঁজে বের করবো আমি।
আমার সাথে গেম খেলতে নামার ফলো পাবি। মহানগর গোয়েন্দা বিভাগের একজন সদস্য নিখোঁজ গতকাল রাতে। তিনি এয়ারপোর্ট থেকে নিখোঁজ হয়ে যান। সর্বশেষ তাকে এয়ারপোর্টে দেখা গেছে। তার নাম টমস। এদিকে আরেকজন সদস্য সড়ক দুর্ঘটনায় গাড়ি ব্লাস্ট হয়ে নিহত হয়েছেন। সাথে 7 বছর বয়সী মেয়েও ছিলেন। নিহত কর্মীর নাম বিদিশা আলম। সকাল সকাল এই খবর পেয়ে রৌদ্রুপ ভীষণভাবে শকড হয়ে গেছে। একসাথে বিদিশা আর টমস দুজনকেই সরিয়ে দেওয়ার কাহিনী কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে রৌদ্রুপ। আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট দিবে, তাই সে হসপিটালে যাবে। কিন্তু তার আগে বিদিশার বাসায় যেতে হবে। জানাজায় থাকতে সেখান থেকে বেরিয়ে হাসপাতালে যাবে। জানাজা শেষেও হাসপাতালে চলে এলো। ডাক্তার সাহেবের চেম্বারে আসতেই উনি রিপোর্টটা রৌদ্রুপের হাতে দিয়ে বললেন, রিপোর্টটা দেখুন। রৌদ্রুপ রিপোর্ট দেখলো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শুদ্ধতার ডিএনএ মিলে যাচ্ছে। তার মানে লাশটা শুদ্ধতার। ইতিমধ্যে শুদ্ধতার বাবাও চলে এসেছেন। তিনি রিপোর্টটা দেখে চোখের পানি মুছে রৌদ্রুপের কাঁধে হাত রেখে বললেন, এবার নিজেকে সামলাও বাবা, আসলে আমার মেয়েটা আর নেই। রৌদ্রুপ কিছু বলল না। রিপোর্টটা নিয়ে উত্তরের বাসাটাই চলে এলো। ওদের বেডরুমে ওর আর শুদ্ধতার বড় একটা ক্যান্ডিড ফটো আছে, যেখানে শুদ্ধতা রৌদ্রুপের চুল টানছে আর রৌদ্রুপ বাচ্চাদের মতো করে রেখেছে চেহারা। ছবিটা শুদ্ধতা ওর ফুপুর বাড়ি যাওয়ার পর বাঁধিয়েছিল সে। বাসায় আসার পর এই সারপ্রাইজটা পেয়ে এত খুশি হয়েছিল মেয়েটা। রৌদ্রুপ সন্তর্পণে এসে দাঁড়ালো ছবিটার সামনে। শুদ্ধতার ছবিটা ছুঁয়ে বলল, দুনিয়ার সবাই বলছে তুমি মৃত, কিন্তু আমি কেন বিশ্বাস করতে পারছি না? কেন মনে হচ্ছে তুমি বেঁচে আছো? তোমার ডেথ সার্টিফিকেট, ডিএনএ রিপোর্ট সব আমার হাতে। প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখাচ্ছে তুমি মৃত। মানুষ আমাকে সান্ত্বনা দিচ্ছে, তোমার জন্য আফসোস করছে, কয়েকদিন পর ভুলে যেতে বলবে। কিন্তু তুমিই বলো, তোমাকে বলা সম্ভব? এক জীবন কোনোভাবেই সম্ভব না। তুমি কি পারতে না আরো কয়েকটা যুগ আমার সাথে থাকতে? কেন নিয়তের কাছে ভালোবাসে পরাজিত হলো? রৌদ্রুপের কণ্ঠ ভারী হয়ে এলো। চোখের কার্নিশ বেয়ে অবাধ্য জলধারা গড়িয়ে পড়ছে কপল বেয়ে। চোখের পানি মুছে নিজের ফোনটা বের করে কাউকে কিছুটা বলল। রিপোর্টগুলো যত্ন সহকারে আলমারিতে রেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ কিছু একটা ভেবে নিল। এদিকে ডিপার্টমেন্টে একে একে সব ভালো ভালো কর্মীরা রিজাইন নিচ্ছে, নয়তো মরে যাচ্ছে, নহলে গায়েব হয়ে যাওয়ায় সবাই বেশ চিন্তিত। সবচেয়ে ভরসার ছিল রৌদ্রুপ। একটু আগে সেও মেল করে রিজাইন লেটারটা পাঠিয়ে দিল। সিশার রিজাইনটা নিয়ে সবারই বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল, কিন্তু কেউই সঠিকটা জানতে পারেনি। এখন আবার রৌদ্রুপও রিজাইন নিয়ে নিল। কি হলো এদের? এদিকে টমসকে হন্য হয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত বাড়তেই রৌদ্রুপ সাবধানে অ্যাপার্টমেন্টের ছাদে চলে এলো। লম্বা একটা রশি ছাদের পেছনটায় ফেলে পিলারের সাথে শক্ত করে বেঁধে দিল, যা নিচ পর্যন্ত চলে গেছে। রশিটা পেয়ে রৌদ্রুপ নিচে নেমে গেল। অ্যাপার্টমেন্টের বাউন্ডারি টপকে বাইরে বেরিয়ে এলো। বাইরে একটা কালো গাড়ি অপেক্ষা করছে ওর জন্য। রৌদ্রুপ গাড়িতে উঠতেই গাড়িটা স্টার্ট দিল। ফাঁকা হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে রৌদ্রুপ। একেবারে কোণের একটা রুমে দিয়ে নক করতেই দরজা খুলে গেল এবং ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ডাক্তার বাহার বসে আছে, তার হাত পা বাঁধা আর মুখ বাঁধা। ভেতরে কালো কাপড় পরা দুজন দাঁড়িয়ে আছে। রৌদ্রুপ ওদের ইশারা দিতেই ওরা বেরিয়ে গেল। রৌদ্রুপ ডাক্তার বাহারের মুখের টেপটা খুলে দিয়ে বলল, কে ডাক্তার সাহেব, কেমন আছেন? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আপনি আমাকে মিথ্যা রিপোর্ট কেন দিলেন? দেখুন, আমি বাধ্য হয়েছি এটা করতে। আপনাকে কে বাধ্য করলো? ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়ার আগের দিন দুপুরে আমার ফোনে একটা ভিডিও সেন্ড করা হয়। সেখানে দেখা যায় কিছু লোক আমার স্ত্রীর গলায় চাকু ধরে রেখেছে। এরপর একজন কল দিয়ে বলল রিপোর্টটা না পাল্টালে আমার স্ত্রীকে মেরে ফেলবে। যে কথা বলেছে আপনার সাথে সে কি ছিল, পুরুষ নাকি মহিলা? পুরুষ কণ্ঠ ছিল। স্যার, বিশ্বাস করুন, আমি এমন কিছু করতে চাইনি, কিন্তু এমন না করলে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলতো। আমি আমার বউকে খুব ভালোবাসি। আমি আমার বউকে খুব ভালোবাসি। ওর জন্য এক হাতে সবকিছু ধ্বংস করতে পারে, আবার আরেক হাতে করতেও পারে। কাল পর্যন্ত রৌদ্র বিশ্বাস করতে পারছিল না শুদ্ধতা আর নেই। ওর মন বারবার বলছিল সব মিথ্যা বানোয়াট। এত বছরে পড়া গোয়েন্দা মস্তিষ্কও বলছিল এটা ষড়যন্ত্র। অতঃপর রৌদ্রুপ ডাক্তার বাহারের কল রেকর্ডিং চেক করতেই সব পরিষ্কার হয়ে গেল। তার মানে শুদ্ধতা বেঁচে আছে। এই একটা নির্ভরতা কতখানি স্বস্তি দিয়েছে তাকে সেটা বোঝানো সম্ভব না। রৌদ্রুপ মনে মনে বলল, শুদ্ধ, চিন্তা করো না, খুব শীঘ্রই আমাদের আদরের দিন শুরু হবে। সেই আদরের দিন। সিশা আর রৌদ্রুপ মুখোমুখি বসে আছে। মুখে ভয় ডরহীন চাহনি সিশার।
যেন ও জানতো এমন একটা দিন আসবে। রৌদ্রুপ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, শুদ্ধতা কোথায়? সিশার ঠোঁটে অদ্ভুত রহস্যময় হাসি দেখা গেল। এর হাসির অর্থ কি? সিশা মুখে হাসি ভাবটা ধরে রেখে বলল, ও এখন এই দেশে নেই, পাচার করে দিয়েছি সৌদি আরব। এতক্ষণ তোর বউ কার কাছে আছে কে জানে। রৌদ্রুপ কষে এক চড় দিল সিশার গালে, বলল, বাজে বকা বন্ধ করো, বলে দে শুদ্ধতা কোথায়, এতে তোরই ভালো। অল্পতে ছেড়ে দেব, আমার রাগ উঠালে কি হবে সেটা তুই কল্পনা করতে পারবি না। তাই আবার বলছি, শুদ্ধতা কোথায়? সত্যি বলছি আমি। তোর কি মনে হয় এত কাঁচা কাজ করব আমি? এখনো আমার কাছে রেখে দেব ওকে? কারণ আজ হোক কাল হোক তুই আমাকে পেয়ে যাবি, তাই আগেই ওকে পাচার করে দিয়েছি। এখন আমি শান্তিতে মরব, তুই কষ্ট পাবি, শুদ্ধতাও কষ্ট পাবে, আর তোদের কষ্ট দেখেই আমার শান্তি মিলবে। সিশার কথা যদি সত্যি হয় তাহলে শুদ্ধতাকে আর ফিরে পাওয়া যাবে না। ভাবতেই রৌদ্রুপের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। দুই হাতে মাথা চেপে ধরে বলল, ওহ শিট। কাল রাতে ডাক্তার বাহারের কাছে কল করা নাম্বারগুলোর সাহায্যে খুঁজে খুঁজে রৌদ্রুপ সিশার কাছে পৌঁছতে পেরেছে। কিন্তু এখন ওর মুখে এসব কথা শুনে শুদ্ধতাকে ফিরে পাওয়ার আশা ধপ করে নিভে গেল। রৌদ্রুপের রাগে রিভলভারটা উঁচিয়ে ধরল সিশাকে শ্যুট করার জন্য, কিন্তু সিশার মুখে ভয়ের বদলে অদ্ভুত এক প্রশান্তির হাসি লক্ষ্য করে রৌদ্রুপের ভেতরটা জ্বলে গেল। এভাবে এত শান্তিতে মরতে দিবে না রৌদ্রুপ ওকে। যতটা কষ্ট সিশা ওদের দিয়েছে তার চেয়ে বহুগুণ কষ্ট ফিরিয়ে দিবে রৌদ্রুপ। এমন প্রতিজ্ঞা করে রিভলভারটা প্যান্টের পকেটে রেখে দিল। তারপর বাঁকা হেসে বলল, তুই আমার শুদ্ধতাকে কেড়ে নিলে আমি তোর পরিবারকে ছেড়ে দিয়ে কি করে? মৃত্যুর আগে নিজের পরিবার ধ্বংস দেখতে পাবি তুই। তোর বাবা মা ভাই ভাবি কেমন হয় শুধু একটা বোম ব্লাস্ট করে? সিশার প্রশান্ত মুখে এবার ভয় নামলো। আতঙ্কে বলে উঠল, আমার পরিবারের সাথে কিছু করবি না প্লিজ। যা করার আমার সাথে কর, মেরে ফেল আমাকে প্লিজ, তবু ওদের কিছু করবি না। কিছু করার নেই, বাধ্য করলে তুই আমায় এটা করতে। আমার পরিবার নেই, শুদ্ধতাকে আমি আমার পরিবার ভাবি। তুই আমার পরিবার, আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিলি। তোর পরিবারকে আমি ছেড়ে দিয়ে কি করে? কথাটা বলে রৌদ্রুপ বের হতে নিলেই সিশা চিৎকার করে বলল, স্টপ রৌদ্রুপ, প্লিজ এমন করিস না। শুধু তাকে তুই বাঁচাতে পারবি এখনো। রৌদ্রুপ সিশার শেষ কথাটা শুনে দাঁড়িয়ে পড়ল। ব্রুকুচকে বলল, কিভাবে? ওরা এখনো বাংলাদেশের সীমানা ছাড়েনি, আর 1 ঘন্টার মধ্যেই ছেড়ে যাবে। বিকেল 5টায় বঙ্গোপসাগরে ওদের 3টা ট্রলার ছাড়বে। ওরা এখন কোথায় থাকতে পারে? কক্সবাজারে, কিন্তু এক্স্যাক্ট লোকেশন জানি না। রৌদ্রুপ তৎক্ষণাৎ ওদের ডিপার্টমেন্টের হেড অফিসারকে ফোন দিল। উনি রিসিভ করতেই বলল, স্যার, I want to withdraw my reason later. Oh, that's really great. You are hopeful to you? Sir, I need your help. Yes, tell me. স্যার, খবর পেয়েছি কক্সবাজারে নানা চক্র বিকেল 5টায় বাংলাদেশের বর্ডার ছাড়বে। বেশ কিছু সংখ্যক নারীকে সৌদি আরব পাচার করবে। আমাদের আটকানো উচিত ওদের। ইয়েস, আমি কক্সবাজার থানায় ইনফর্ম করছি। তুমি এখনই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হও, কুইক। ইয়েস স্যার। রৌদ্রুপ ফোন রেখেই তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে গেল। হেলিকপ্টারে একটা টিম পাঠানো হলো কক্সবাজারে। উপর মহলের নির্দেশে কক্সবাজার সমুদ্র বন্দরে কড়া পাহারায় বসানো হয়েছে। 1 ঘন্টার মধ্যেই রৌদ্রুপের টিম পৌঁছে গেল কক্সবাজার। সরাসরি সমুদ্র বন্দরে চলে গেল। ইতিমধ্যে 2টো নারী পাচারকারী দলকে আটক করা হয়েছে। প্রত্যেকটা দলে 20 জন করে নারী আছে। ওদের মধ্যে শুদ্ধতা নেই, তার মানে শেষ যে চক্রটা আছে ওইখানে পাওয়া যাবে শুদ্ধতাকে। খানিক পরেই ওই দলটাকেও পাওয়া গেল। সার্চ করার পর অবশেষে শুদ্ধতার দেখা মিলল, কিন্তু শুদ্ধতা গাড়ির ভেতর অজ্ঞান হয়ে পড়েছিল, আর বাকি মেয়েরা ভয়ে তটস্থ হয়ে আছে। রৌদ্রুপের দেখিয়ে মায়া হলো। তৎক্ষণাৎ ওর মাথাটা বুকে চেপে ধরে কপালে একটা চুমু খেলো, আর ওকে হসপিটালাইজড করা হলো। বাকি মেয়েদের ঠিকানা অনুযায়ী বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই সকল চক্রের সাথে রাহাতও ছিল। ওকে সহ বাকি সদস্যদের হাজতে নেওয়া হয়েছে। 12 ঘন্টা পর ক্লান্ত আখিদয় মেলে চাইল শুদ্ধতা। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকাতেই বুঝলো এটা হসপিটাল। পাশেই রৌদ্রুপর 1 হাত ধরে ঘুমিয়ে রয়েছে। অজান্তেই শুদ্ধতার মুখে হাসি ফুটল, চোখ দিয়ে 1 ফোঁটা পানিও পড়ল। এভাবেই আবার দেখা হবে ভাবতেই পারেনি সে। সব আশা ছেড়ে দিয়েছিল। হুট করে ফোন বাজতেই রৌদ্রুপ ঘুম থেকে উঠে পড়ল। চোখ খুলতেই প্রথমে শুদ্ধতার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পেল। নিজেও একটু হেসে ফোনটা রিসিভ করলো। কমিশনারের ফোন। উনি বললেন, নাও হাউ ইজ শি?
আগে চেয়ে ভালো, জ্ঞান ফিরেছে। কখন? একটু আগে। আচ্ছা, যত্ন নিও। রাখি, আল্লাহ হাফেজ। ইয়েস স্যার, আল্লাহ হাফিজ। ফোন রেখে শুদ্ধতার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। নিজের হাতটা ওর গালে দিয়ে নরম কণ্ঠে বলল, এখন কেমন আছো? ভালো। এ কি, কাঁদছো কেন? এতদিন কাঁদতে পারিনি তাই। কথাটা বলেই রৌদ্রুপ চোখ মুছল নিজের। এরপর শুদ্ধতার চোখে পানি দেখে বলল, তুমি কাঁদছো কেন? হাসি কান্না সংক্রান্ত জানো না, তুমি কাঁদছো তাই তো আমিও কাঁদছি। রৌদ্রুপ হেসে ফেলল শুদ্ধতার কথা শুনে। তারপরে খেয়াল করলো শুদ্ধতা আজ আপনি সম্বোধন করেনি। মুচকিয়ে হাসল রৌদ্রুপ। এখন মধ্যরাত, আরো কয়েক ঘন্টা পরই সকালের আলো ফুটবে। দুজনেরই কেউই ঘুমাচ্ছে না। কয়েকদিনে জমানো কথাগুলো বলে যাচ্ছে একে একে। মাঝে মধ্যে ভালোবাসা বিনিময়ও হচ্ছে। 1 মাস পর, ডক্টর, 202 নম্বর বেডের পেশেন্টটা প্রচণ্ড পাগলামি করছে, কারো কথা শুনছে না, হিংস্র আচরণ করছে, কাউকে কাছে যেতে দিচ্ছে না। ওনাকে ঘুমের ইনজেকশন পুশ করুন। আমি পারছি না স্যার, আপনি একটু আসুন। ঠিক আছে, চলুন। গত 1 মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি আছে সাবেক গোয়েন্দা উপপ্রধান শারমিন সিশা। অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে সে। তার সারাদিন কাটে ঘুমিয়ে। ঘুম থেকে জেগে উঠলেই চিৎকার করতে থাকে, তাই বেশিরভাগ সময়ই তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। হঠাৎ এভাবে ভারসাম্য হারানোর কারণ খুঁজে পাচ্ছে না কেউই। একটা গান ধরো তো। ঠিক আছে, তবে ডুয়েট। রৌদ্রুপ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, আচ্ছা তুমি আগে শুরু করো। কিছুক্ষণ আগেই দুজনে হুট করে প্ল্যান করলো লং ড্রাইভে যাবে আজ। চটপট বেরিয়েও পড়লো। গাড়ির খোলা ছাদে উপর থেকে তারা ভরা আকাশ, মৃদু হাওয়া আর ভালোবাসার মানুষ। সে আদুরে দিন, আহা সে আদুরে দিন। শুধু তা গাইতে আরম্ভ করলো, সাথে রৌদ্রুপও তাল মেলালো। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে, তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে, তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের এই পথে।